নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েট ত্রিপুরা এক্সাম। তার সাথে আশা করবো যে তোমরা সবাই ভালো আছো এবং আমাদের ক্লাস করার জন্য মেন্টালি এবং ফিজিক্যালি পুরোপুরি কমপ্লিটলি রেডি আছো। সো ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আজকে 4th নাম্বার ক্লাস করতে চলেছি। তার আগে কিন্তু আমরা 3rd নাম্বার ক্লাস করে নিয়েছি। তো তোমাদের মধ্যে থেকে আশা করবো যে সবাই দেখেছো। তো কেউ যদি মিস করে থাকো, উপরে দেবো আই বাটনে ক্লিক করে দেখে নেবে সে ফ্রেন্ড। তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যে সেসব ক্লাসের প্লেলিস্টও পেয়ে যাবে। সো আমরা আজকে জুলাই মান্থ 2020 কভার করতে চলেছি। সো জুলাই মান্থ কমপ্লিট হওয়ার পর আমরা নেক্সট মান্থে নিয়ে আসবো সেরকমভাবে। সো আমাদের ক্লাস তাদের জন্য হেল্পফুল হবে যাদের এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, তারা অবশ্যই আমাদের এই ক্লাসটি ভালোভাবে দেখতে পারো এবং আশা করবো যে আমরা আমাদের এই ক্লাসটি তোমাদেরকে অনেকটা হেল্প করবে তোমাদের এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে। সো ফ্রেন্ড, তোমাদের মধ্যে থেকে এখনও যারা লাইক এবং শেয়ার করুন অবশ্যই করে নেবে যে ফ্রেন্ড। তাছাড়া যারা আমাদের নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে নেবে। আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ক্লাস দিয়ে যাচ্ছি। যদি তোমরা এরকম ক্লাস মিস না করতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ফ্রেন্ড। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাস সিটের সকল প্রকার আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখানে পেয়ে যাবে। সো ফ্রেন্ড, তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার আপনি প্রত্যেক দিন বলেন টেলিগ্রামে জয়েন হতে। আমরা অলরেডি জয়েন হয়ে নিয়েছি। তো একজন মানুষ কতবার জয়েন হওয়া যায়? সো ফ্রেন্ড, তোমরা তো জয়েন হয়ে নিয়েছো। তো যারা নতুন আসছে তাদেরকে বলছি, যারা নতুন আসবে তারা তো জানতে হবে না কোথায় আমরা সেসব কিছু শেয়ার করি। তো তোমরা অবভিয়াসলি জয়েন হয়েছো, আমরা দেখে নিয়েছি। তো যারা নতুন আসো তাদের জন্য বলছি। সো ফ্রেন্ড, লেটস ক্র্যাক ইট। তো আমরা কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে স্টার্ট করতে চলেছি। তার আগে জানিয়ে রাখছি যে তোমরা কোথায় আমাদের সাথে সেই প্র্যাকটিস সেশনে পার্টিসিপেট করবে। তোমাদের জন্য যেন জানো যে লাইভ চ্যাট বক্স ওপেন থাকে, সেখানে তোমরা সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারো ফ্রেন্ড। পাশাপাশি যারা অফলাইন দেখবে তারা কমেন্ট সেশনে আনসার করবে। সো ফ্রেন্ড, চলো তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 করা যাক। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ রোকোটোকো ক্যাম্পেইনস ফর দোজ হু ডু নট ওয়্যার মাস্ক। যে নিচে কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে সেই ক্যাম্পেইনসটির নাম কি ছিল? যে রোকোটোকো ক্যাম্পেইনস। কিসের জন্য সেই ক্যাম্পেইনসটি ছিল? যারা মাস্ক পরছে না তাদের জন্য সেই ক্যাম্পেইনসটি লঞ্চ করা হয়েছিল। তো নিচে কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেই ইনিশিয়েটিভটি নেওয়া হয়েছিল? তোমরা জানো যে ফ্রেন্ড, গতকাল কিন্তু লাস্ট 24 আওয়ার্সে ত্রিপুরার মধ্যে মোর দেন 800 পজিটিভ কেস পেয়েছে। তো অবশ্যই তোমরা নিজেদের খেয়াল রাখবে, যতটা পারবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে ট্রাই করবে এবং যখন পাবলিক প্লেসে যাবে অবশ্যই মাস্ক পরবে। সেসব কিছু করবে অন্তত নিজের সেফটি অ্যান্ড সিকিউরিটির কথা চিন্তা করে। অন্যরা পরক আর না পরক, বাট তোমরা সবাই পরবে। অন্তত নিজের সেফটি এবং সিকিউরিটির কথা চিন্তা করে এসব কিছু করবে অবশ্যই। এসব কিছু করার সবারই দরকার। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি কী হবে? সেই ইনিশিয়েটিভ নিয়েছিল, সেই রোকোটোকো ক্যাম্পেইন সেই ইনিশিয়েটিভ নিয়েছিল আমাদের অপশন হবে যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট দ্বারা সেই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। যারা মাস্ক পরছে না তাদেরকে মাস্ক পরানোর জন্য সেই ইনিশিয়েটিভ সেই ক্যাম্পেইনটি শুরু করেছিল। মনে রাখবে যে রোকোটোকো ক্যাম্পেইন স্টার্ট করেছিল যে মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। তার পাশাপাশি আমরা এক্সট্রা ইনফরমেশনগুলো জেনে নিই। আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা স্টেট সম্বন্ধে যেগুলো স্টেট রিলেটেড সেগুলো আমরা তোমাদেরকে পাশাপাশি বলে দেব। তো ফ্রেন্ড, তোমরা জানো যে মধ্যপ্রদেশের ক্যাপিটাল হলো ভোপাল হলো ক্যাপিটাল অফ মধ্যপ্রদেশ। ইয়েস। এবং যদি লার্জেস্ট সিটির কথা বলা হয় মধ্যপ্রদেশে তাহলে হবে যে লার্জেস্ট সিটির কথা যদি বলা হয় মধ্যপ্রদেশে তাহলে হবে ইন্দোর হলো লার্জেস্ট সিটি অফ মধ্যপ্রদেশ। ইয়েস ফ্রেন্ড, তোমরা জানো লার্জেস্ট সিটি অফ মধ্যপ্রদেশ ইন্দোর। গভর্নর জানো যে আনন্দীবেন পাটেল গভর্নর অফ মধ্যপ্রদেশ। এবং সিএম হলো শিবরাজ সিং চৌহান হলো সিএম অফ মধ্যপ্রদেশ। লোকসভা, তার মধ্যে বিধানসভা আছে, দ্যাট মিন্স লেজিসলেটিভ অ্যাসেম্বলি 230 লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে 230 এবং তার মধ্যে সেই মধ্যপ্রদেশের মধ্যে 29 লোকসভা সিট আছে এবং তাছাড়া আছে 11টি রাজ্যসভা সিট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ সাইন্ড an MOU with HDFC Bank to provide digital payment solution to the state's transport department। দের নিচের কোন স্টেট গভর্নমেন্ট MOU সাইন করেছে HDFC ব্যাংকের সাথে? কিসের জন্য সাইন করেছে? যে ডিজিটাল পেমেন্ট সলিউশন দেবে নিচে স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে ডিজিটাল পেমেন্ট সলিউশন দেবে। সো সেটি কোন স্টেট গভর্নমেন্ট সেটি করেছে? HDFC ব্যাংকের সাথে MOU, দ্যাট মিন্স মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। নিচের কোন স্টেট গভর্নমেন্ট সেটি হবে?
তো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি কী হবে? তোমরা অবশ্যই আনসার করবে, তোমাদের জন্য লাইভ সেট ওপেন থাকে, সেখানে আনসার করবে সবাই। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড গভর্নমেন্ট এইচডিএফসি ব্যাংকের সাথে সেটি করেছে এগ্রিমেন্ট, সেই এমওইউ সাইন করেছে কিসের জন্য? যে প্রোভাইড ডিজিটাল পেমেন্ট সলিউশন প্রোভাইড করবে স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে। সো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন সি। তাছাড়া ফ্রেন্ড আমরা জানি যে ঝাড়খণ্ডের ক্যাপিটাল হলো রাঁচি। রাঁচি হলো ঝাড়খণ্ডের ক্যাপিটাল, ইয়েস। এবং লার্জেস্ট সিটি হলো ঝাড়খণ্ডের জামশেদপুর হলো লার্জেস্ট সিটি অফ ঝাড়খণ্ড, জামশেদপুর। তার মধ্যে জামশেদপুরের গভর্নর আছে দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু হলো গভর্নর অফ ঝাড়খণ্ড। সিএম হলো হেমন্ত সোরেন। সিএম হলো হেমন্ত সোরেন। পাশাপাশি মনে রাখবে সেই জায়গার মধ্যে বিধানসভার আসন সংখ্যা হলো যে 81, বিধানসভার আসন সংখ্যা 81। এবং ঝাড়খণ্ড থেকে 14টি আছে লোকসভা সিট এবং 6টি আছে রাজ্যসভা সিট। নেক্সট কোয়েশন। যদি ফ্রেন্ড আমাদের এরকম ক্লাস ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করতে বলবে না। তোমাদের লাইক এবং কমেন্ট রিয়েলি আমাদেরকে মোটিভেট করে এরকম ক্লাস নিয়ে আসতে। তো এন্ড অফ দ্য ক্লাস তোমাদের মধ্যে থেকেই যারা খুব ভালো ভালো কমেন্ট করেছিলে, তো তোমাদের মধ্যে থেকে কিছু কমেন্ট আমাদের এই ক্লাসে আসে। এন্ড অফ দ্য ক্লাস তোমরা দেখতে পাবে সেসব কমেন্টগুলো। আর যারা কমেন্ট করেছে না অবশ্যই ফ্রেন্ড কমেন্ট করবে তাদের মতো অবশ্যই। কোয়েশ্চন নাম্বার 3, হুইচ বিকেম দ্য ফার্স্ট 2 countries for the Southeast Asia region of WHO to have successfully eliminate both the measles and rubella virus? নিচের কোন দুটি কান্ট্রি হবে যে সাউথ ইস্ট এশিয়া থেকে যে প্রথমবারের মতো তারা মিজলস এবং রুবেলা ভাইরাসকে তারা সম্পূর্ণভাবে নির্মূল করেছে? তো নিচের কোন দুটি কান্ট্রি হবে যে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সেই ভাইরাসটি তারা সম্পূর্ণভাবে তাদের দেশ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করেছে? তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, তো আমাদের সঠিক উত্তরটি হবে যারা করতে পেরেছে যে অপশন এ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। শ্রীলঙ্কা বা মালদ্বীপ যে প্রথম কান্ট্রি হয়েছে সাউথ ইস্ট এশিয়া থেকে যারা সম্পূর্ণরূপে যে এলিমিনেট করতে পেরেছে যে মেমলস অ্যান্ড রুবেলা ভাইরাস, মিজলস অ্যান্ড রুবেলা ভাইরাস, সেটি তারা সম্পূর্ণরূপে এলিমিনেট করতে পেরেছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ কান্ট্রি। তো WHO টার্গেট ইয়ার সেট করেছে যে তারা 2023-এর মধ্যে তারা সাউথ ইস্ট এশিয়া থেকে সম্পূর্ণরূপে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে যেগুলো কান্ট্রি আছে, সাউথ ইস্ট এশিয়া রিজনের মধ্যে যেগুলো কান্ট্রি আছে সব কান্ট্রি থেকে তারা 2023-এর মধ্যে সেই ভাইরাসটি তারা এলিমিনেট করতে পারবে। 2023-এর মধ্যে তারা সেই ভাইরাসটিকে সম্পূর্ণরূপে এলিমিনেট করবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 4। সেই কোয়েশ্চনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ড। তোমরা চাইবে যে আমাদের প্রত্যেকটা কোয়েশ্চন কিন্তু সিরিয়াসলি পার্টিসিপেট করতে। আমরা কিন্তু অনেকটা স্টাডি করার পর তোমাদের জন্য এইসব ইনফরমেটিভ কোয়েশ্চনগুলো নিয়ে আসি। তোমরা অবশ্যই বলবে যে আমাদের নোটগুলো তোমাদের কীরকম লাগছে। তো কোয়েশ্চন যে আমরা তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি, আমরা যেই ক্লাসগুলোতে রাখি, তো কোয়েশ্চনগুলো অবশ্যই বলবে যে কীরকম লাগছে তোমাদেরকে। ইনফরমেটিভ মনে হচ্ছে? এরকম কোয়েশ্চন কি তোমাদের মনে হয় যে আসতে পারে, না তার থেকেও আরও ইজি কোয়েশ্চন নিয়ে আসা দরকার? তোমরা অবশ্যই বলবে সেসব কিছু। সো কোয়েশ্চন নাম্বার 4, which became the first industrialized country to phase out of both coal and nuclear energy? নিচের কোন কান্ট্রি যে কয়লা এবং পারমাণবিক শক্তি উভয় থেকে বেরিয়ে আসা প্রথম শিল্পোন্নত দেশ? যে তারা নিচের কোন কান্ট্রিটি যে কয়লা এবং পারমাণবিক শক্তির ব্যবহার ইউজ করা থেকে তারা বেরিয়ে এসেছে, যে তারা সেই কান্ট্রির মধ্যে কয়লার ব্যবহার এবং পারমাণবিক শক্তির ব্যবহার তারা অনেকটাই কম করে? তো নিচের কোন কান্ট্রি হবে যে তারা সেখান থেকে বেরিয়ে এসেছে, তারা কয়লা এবং পারমাণবিক শক্তি ইউজ করবে না? তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? সো ফ্রেন্ড, সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন বি, জার্মানি। জার্মানি হলো সঠিক উত্তর। জার্মানি সেই কান্ট্রি রিডিউস করেছে যে কয়লা এবং পারমাণবিক শক্তির ব্যবহার। পাশাপাশি তারা পুনর্নবীকরণযোগ্য সম্পদ যেগুলো রিইউজেবল করা যায়, বারে বারে ইউজ করা যায়, সেই সব সম্পদগুলো তারা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করতে চাচ্ছে। বাট কয়লা এবং পারমাণবিক শক্তি থেকে বেরিয়ে তারা এসছে। বাট জার্মানির মধ্যে কিন্তু ফ্রেন্ড কয়লার ব্যবহার টোটালি তারা বন্ধ করে দিয়েছে 2018 সাল থেকে। 2018 সাল থেকে তারা কয়লার ব্যবহার যে কোল মাইনগুলো সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। বাট পারমাণবিক শক্তি ব্যবহার থেকে তারা 2022-এর মধ্যে সেগুলো বন্ধ করে দেবে। 2022-এর মধ্যে সেগুলো বন্ধ করে দেবে পারমাণবিক শক্তির ব্যবহারও। সো ফ্রেন্ড, মনে রাখবে যে জার্মানি হচ্ছে যে প্রথম দেশ, তারা কয়লা এবং পারমাণবিক শক্তি ব্যবহার থেকে তারা বেরিয়ে এসেছে এবং তারা প্ল্যান করেছে যে তারা রিইউজেবল এনার্জিগুলো ইউজ করবে।
ফর এক্সাম্পল যেমন সৌরশক্তি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ অ্যাপ্রুভ অ্যান এক্সপার্ট কোটা বিল? যে নিচের কোন কান্ট্রি, যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটির যে এক্সপার্ট কোটা বিল সেটা অ্যাপ্রুভ করেছে? তো আশা করব যে তোমাদের মধ্যে থেকে অন্তত কেউ শুনেছো সেই বিলটির সম্বন্ধে, যে এক্সপার্ট কোটা বিল বলতে কি বুঝো। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, এক্সপার্ট কোটা বিল বলতে বোঝানো হয়েছে এখানে সেই বিলটি অ্যাপ্রুভ করেছে, যে আমাদের অপশন সি হবে যে সঠিক উত্তর, যে কুয়েতে সেই বিলটি তারা অ্যাপ্রুভ করেছে। এবং সেই বিলের মধ্যে বলা হয়েছে যে তাদের টোটাল জনসংখ্যার যে 50% জনসংখ্যা ভারতীয়দের মধ্যে সেই দেশে হতে পারবে না, যে 50% জনসংখ্যার বেশি সেই দেশে হতে পারবে না টোটাল ভারতীয় জনসংখ্যা যত আছে, এবং সেই দেশের জনসংখ্যা যত আছে তার মধ্যে 50%-এর বেশি জনসংখ্যা তাদের জনসংখ্যার তুলনায় হতে পারবে না। যদি সেমনটা হয়, যদি তার থেকে বেশি হয়, তাহলে প্রায় 8 লক্ষ ভারতীয়কে সেই দেশ থেকে বহিষ্কার করা হতে পারে। সো মনে রাখবে যে সেই বিলটি ইন্ট্রোডিউস করেছে, অ্যাপ্রুভ করা হয়েছে কুয়েতের মধ্যে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, হুইচ কান্ট্রি গেমিলিয়া Institute of Epidemiology and Microbiology COVID-19 vaccine become the first in the world to successfully complete the human clinical trial? The নিচের কোন কান্ট্রি যে প্রথমবারের মতো হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল তারা কমপ্লিট করেছে? তো সেটি নিম্নলিখিতের মধ্যে কোন দেশটি হবে যে তারা প্রথমবারের মতো কমপ্লিট করেছিল, এবং আশা করব যে তোমরা জানো সেটি কোন দেশ করেছিল। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, তোমরা জানো যে সেই দেশটির নাম কি ছিল, যে প্রথমবারের মতো যে হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল সেটি কমপ্লিট করেছিল, যে কোভিড-19 ভ্যাকসিনেশন ক্ষেত্রে বিকাম দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, যে পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে প্রথম করেছিল কোন দেশ, যে হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল কমপ্লিট করেছিল। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে, যারা অপশন সি করেছো, হবে না কখনো, যে চায়নায় হতে পারে না। ইয়েস, আমরা জানি যে ভাইরাস অনেকে বলে যে চায়না থেকে এসেছে, বাট সেটা কখনো চায়না করেনি, প্রথমবারের মতো চায়না করেনি। তো আমাদের সঠিক উত্তরটি হবে যে এখানে কেউই নয়, জার্মানি নয়, কুয়েতও নয়। তো নান অফ দ্য অ্যাবাভ, তাহলে সঠিক উত্তরটি কী হতে পারে? তোমরা অবশ্যই আনসার করবে, সঠিক উত্তরটি কী হতে পারে? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে যে রাশিয়া সবচেয়ে প্রথম করেছিল হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল। এবং তারা সে প্রথমবারের মতো কন্ট্যাক্ট করেছিল যে 18 জুন 2020 তারা প্রথমবারের মতো কন্ট্যাক্ট করেছিল। তারাই যে ফার্স্ট কন্ট্যাক্ট করেছিল এবং কমপ্লিট করেছিল হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, অ্যাকর্ডিং টু দ্য ডাটা রিলিজ বাই দ্য ইউনাইটেড কিংডম, যে ইউনাইটেড কিংডম দ্বারা যে ডাটা রিলিজ করা হয়েছিল কিসের উপর? which has become the second largest foreign direct investor, the second largest foreign direct investor in the United Kingdom, যে ইউনাইটেড কিংডমের মধ্যে সেকেন্ড লার্জেস্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টর হিসেবে নিচের কোন কান্ট্রি হয়েছিল, যে আফটার দ্য ইউনাইটেড স্টেট ইন 2019, যে 2019-এর মধ্যে 2019 সেই অর্থ বছরে দ্য ইউনাইটেড স্টেট তো প্রথম হয়েছিল, ইউনাইটেড কিংডমের মধ্যে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টর ক্ষেত্রে প্রথম হয়েছিল, বাট আফটার ইউনাইটেড স্টেটের পরে নিচের কোন কান্ট্রি যে প্রথম হয়েছে, সেকেন্ড হয়েছে, নিচের কোন কান্ট্রি যেটি সেকেন্ড হয়েছে ইউনাইটেড স্টেটের পরে, যে ইউকের মধ্যে ইনভেস্ট করার ক্ষেত্রে ফরেন ডাইরেক্ট ইনভেস্টরের ক্ষেত্রে নিচের কোন কান্ট্রি সেকেন্ড হয়েছে? কি হতে পারে মনে করো, যে নিচের কোন কান্ট্রি হতে পারে? সো ফ্রেন্ড, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে, জানো যে আমাদের পিয়ারা ভারত ইন্ডিয়া কিন্তু সেকেন্ড হয়েছে, যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টরের ক্ষেত্রে ইউকের মধ্যে সেকেন্ড হয়েছে আফটার ইউনাইটেড স্টেট। তার পাশাপাশি প্রথমে হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপর হচ্ছে ইন্ডিয়া, তারপর জার্মানি, ফ্রান্স, চায়না, সেভাবে এসেছে কিন্তু ফ্রেন্ড। তো মনে রাখবে যে ইন্ডিয়া সেকেন্ড হয়েছে ইউকের মধ্যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টরের ক্ষেত্রে 2019। কোয়েশ্চন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ লঞ্চ এ 2-month campaigns to clean up website aimed at user under the age of 18, যে 18 বছর কম বয়সী ব্যবহারকারীদের উদ্দেশ্যে যে নিচের কোন কান্ট্রি যে ওয়েবসাইটগুলো ক্লিন করার জন্য 2-month ক্যাম্পেইনস লঞ্চ করেছে, যে ক্লিন আপ ওয়েবসাইট।
জানো যে ডিউরিং কোভিড-19 সময় কিন্তু সব কিছু অনলাইন করা হয়েছিল। তো সেই অনলাইন করার কারণে কিন্তু আমাদের বেশিরভাগ যে টিচিং লার্নিং সব কিছু অনলাইন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে যারা স্কুল চিলড্রেন কলেজ চিলড্রেন আছে তারা সবাই অনলাইন চলে এসেছে। তো সেই ক্ষেত্রে নিচের কোন কান্ট্রি সেই ইনিশিয়েটিভ নিয়েছে যে ওয়েবসাইটগুলোকে ক্লিন আপ করা, তার মধ্যে যাতে এমন কিছু দেখানো যাতে না হয় যেগুলো তাদের উপর এফেক্ট পড়তে পারে। তো সেই ক্ষেত্রে নিচের কোন কান্ট্রি সেটি করেছে যে 2 মান্থ ক্যাম্পেইনস টু ক্লিন আপ ওয়েবসাইট, কাদের জন্য? যারা 18 বছর বাচ্চারা আছে, 18 বছরে যারা স্কুল বা কলেজ স্টুডেন্ট আছে তাদের জন্য সেটা করা হয়েছিল। তো সেক্ষেত্রে নিচের আমাদের সঠিক উত্তরটি কী হবে? কোয়েশ্চেন নাম্বার 8 ইয়েস। তো ফ্রেন্ডস সেক্ষেত্রে সেটি করেছে, সেই ইনিশিয়েটিভ নিয়েছে চায়না, আমাদের পার্শ্ব প্রতিবেশী কান্ট্রি যে চায়না সেই ইনিশিয়েটিভ নিয়েছে। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 9, নেম দ্য স্টুডেন্ট হু হ্যাজ রিসিভ দ্য 2020 ডাইনা অ্যাওয়ার্ড ফর আ রিসাইকেলার অ্যাপস। দ্য রিসাইকেলার অ্যাপসের জন্য সে যে ডাইনা অ্যাওয়ার্ড পেয়েছিল 2020-র মধ্যে, তো সেই বাচ্চাটির নাম কি ছিল? দেশে সেই অ্যাপসটি লঞ্চ করার জন্য এবং সেই অ্যাপসটির জন্য সে 2020-তে ডাইনা অ্যাওয়ার্ড পেয়েছিল। তো সেই বাচ্চাটির নাম কি ছিল? সো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি তাহলে কি হবে? তোমরা অবশ্যই সবাই আনসার করবে। তাছাড়া তোমাদের যদি কোনো ডাউট কোয়েরি থাকলে তোমরা অবশ্যই ফ্রেন্ড কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বলবে যে আমাদের কোয়েশনগুলো তোমাদের কীরকম লাগছে। তোমরা জানো যে ফ্রেন্ড আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি অন্যান্য ক্লাসগুলো দিচ্ছি। তো আজকেও হবে, বিকাল 3টার সময় ক্লাস হবে। তোমাদেরকে বলেছিলাম যে ফ্রেন্ড তোমাদের পার্টিসিপেশন উপর বেস করে কিন্তু আমাদের ক্লাসের সংখ্যাগুলো বাড়াবো। আদারওয়াইজ আমরা যদি দেখি যে তোমাদের পার্টিসিপেশন সেরকমভাবে পাচ্ছি না, তাহলে কিন্তু আমরা ক্লাসগুলো একটু কম করতে বাধ্য হব। সো ফ্রেন্ড অবশ্যই তোমরা করবে, যারা তোমাদের মধ্যে থেকে এখনও শেয়ার করছেন অবশ্যই করে নেবে। তোমাদের পার্টিসিপেশন উপর বেস করে আমরা বারে বলছি, তোমাদের পার্টিসিপেশন বেস করে কিন্তু আমরা ক্লাসগুলো বাড়াচ্ছি ফ্রেন্ড। আগে যেন যে আমরা যখন প্রথমে শুরু করেছিলাম তখন শুধু একটি ক্লাস করাতাম, বাট যখন দেখতে পাচ্ছি যে তোমরা অনেক সংখ্যক পছন্দ করছো, ক্লাসগুলো করছো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্লাসগুলো এখন বাড়িয়ে 3টি করেছি। যদি ফ্রেন্ড তোমাদের পার্টিসিপেশন সেরকমভাবে না পাই তাহলে কিন্তু আমরা একটি ক্লাস বন্ধ করতে হবে, তাহলে আমরা প্রতিদিন 2টি করে ক্লাস নিয়ে আসবো। তোমরা অবশ্যই বলবে যে আমরা যদি প্রতিদিন 2টি করে ক্লাস নিয়ে আসি তাহলে কী রকম হবে? দুপুর 12টা এবং বিকাল 3টায়। অবশ্যই তোমরা রেসপন্স করবে। সো কোয়েশ্চেন নাম্বার 9-এর আমার সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, অনেকে আনসার করে দিয়েছো, দ্যাট ইজ অপশন বি, যে ফ্রেয়া ঠাকরাল। সো ফ্রেয়া ঠাকরাল সেই স্টুডেন্টটি যে 2020 ডায়না অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফর তার রিসাইকেলার অ্যাপসের জন্য। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 10, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অনার্ড উইথ দ্য টপ পাবলিসিস্ট অ্যাওয়ার্ড ইন দ্য গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2020 হেল্ড অ্যাজ এ ওয়েবিনার ওভার এ ভার্চুয়াল প্ল্যাটফর্ম ইন লন্ডন। লন্ডনে হয়েছিল সেই গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2020, এবং তার ক্ষেত্রে কাকে সবচেয়ে টপ পাবলিসিস্ট হিসাবে তাকে সম্মান করা হয়েছিল? তো নিচের কে হবে সেই ব্যক্তি? যে বিশ্বব্যাপী মানবিক পুরস্কার 2020 নিচের কাকে সেটি দেওয়া হয়েছিল, এবং যেটি হয়েছিল যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ইন লন্ডন। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে কোয়েশ্চেন নাম্বার 10-এর? সো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি হচ্ছে এক্ষেত্রে অপশন সি, যে সচিন অবস্থি। ওনাকে দেওয়া হয়েছিল সেই অ্যাওয়ার্ডটি ওনাকে দেওয়া হয়েছিল এবং ওনাকে সম্মান করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 11, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অনার্ড উইথ পাল হ্যারিস ফেলো রেকগনিশন। নিচের কাকে সম্মানিত করা হয়েছিল? যে পল হ্যারিস ফেলো স্বীকৃতি দেওয়া হয়েছিল নিচের কাকে? সেই সম্মানটি কাকে প্রদান করা হয়েছিল নিচের? সো ফ্রেন্ড কোয়েশ্চন নাম্বার 11-এর সঠিক উত্তরটি কী হবে? সো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যে কী দেওয়া হয়েছিল? যে পাল হ্যারিস ফেলো স্বীকৃতি দেওয়া হয়েছিল। তো নিচের কাকে সেটি দেওয়া হয়েছিল? তো সেটি আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন বি, ইডাপাডি কে পালাস্বামী, ওনাকে সেটি দেওয়া হয়েছিল। উনি হলেন যে তামিলনাড়ু চিফ মিনিস্টার। উনিকে যে তামিলনাড়ু চিফ মিনিস্টার, আমরা সেগুলো করেই নিয়েছি অলরেডি, যে তামিলনাড়ু চিফ মিনিস্টার। ইয়েস ফ্রেন্ড, আশা করি ওনার নাম সবাই শুনেছ। তো উনি হলেন তামিলনাড়ু চিফ মিনিস্টার, বাট ওনাকে যে সেই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল এবং সেটাকে রেকগনিশন দেওয়া হয়েছিল, সেটি কিসের জন্য দেওয়া হয়েছিল? তো সেটি দেওয়া হয়েছিল বেসিক্যালি তার মানুষের জন্য সেবামূলক কাজের জন্য তাকে সেসব কিছু দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল যে ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করা, স্যানিটাইজেশন প্রোভাইড করা, প্রিভেনশন অফ ডিজিজ, এনভায়রনমেন্ট, ওয়ার্ল্ড পিস, যে বিশ্ব শান্তি, সেসব কারণে ওনাকে জিরাপাটিকে পালাস্বামী ওনাকে যে পাল হ্যারিস ফেলো রেকগনিশন সেটি দেওয়া হয়েছিল। ওনার
কামের জন্য, সরি ওনার সেই কাজের জন্য সেই রেকগনিশন ওনাকে দেওয়া হয়েছিল পাল হ্যারিস ফেলো রেকগনিশন। নেক্সট কোয়েশন, হু হ্যাজ রিটেন দ্য বুক টাইটেল ওভারডাফ সেভিং দ্য ইন্ডিয়ান সার্ভার? দের নিচে সেই বুকটি কে ডেকেছিল এবং সেই বুকটির টাইটেল ছিল যে ওভারডাফ সেভিং দ্য ইন্ডিয়ান সার্ভার। তো সেক্ষেত্রে কে সে ব্যক্তি হবে যে সেই বইটির টাইটেল, সেই বইটি তার লেখা ছিল ওভারডাফ সেভিং দ্য ইন্ডিয়ান সার্ভার। তো আমাদের সেক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যে অরিজিৎ পাটেল। অরিজিৎ পাটেল ছিল গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ আরবিআই গভর্নর ছিল, কিন্তু উনি ফর্মার গভর্নর অফ আরবিআই ছিলেন। তো বর্তমানে তো আমরা আছি জানি যে শক্তিকান্ত দাস, শক্তিকান্ত দাস হলো গভর্নর অফ আরবিআই, বাট উনি তার আগে ছিলেন যে অরিজিৎ পাটেল। তো শক্তিকান্ত দাসের আগে জানি যে আমরা রঘুরাম দাস ছিলেন, রঘুরাম রাজন ছিলেন, তার আগে ছিলেন অরিজিৎ পাটেল। তো ওনাকে দেওয়া হয়েছিল এবং সরি উনি সেই বইটি অথর ছিলেন যে ওভারডাফ সেভিং দ্য ইন্ডিয়ান সার্ভার। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 13, হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল এ সং অফ ইন্ডিয়া? দ্য এ সং অফ ইন্ডিয়া সেই বুকটি টাইটেল, সেই বুকটি ছিল সেই বুকের একটি টাইটেল এ সং অফ ইন্ডিয়া। তো সেই বুকটি কার লেখা এবং সেই বুকটির অথর কে ছিল? সো আমাদের সঠিক উত্তরটি কী হবে কোয়েশন নাম্বার 13। সো ফ্রেন্ড তোমরা জানো যে আমরা জেআরবিটির পাশাপাশি কিন্তু জেআরবিটির পাশাপাশি টিআরবিটিও ক্লাস করাচ্ছি, টিআরবিটিরও ক্লাস করাচ্ছি। আমরা গতকালকেও প্যাডাগজির উপর ক্লাস করেছি, টিআরবিটি থেকে টোটালি কমপ্লিটলি রিলেটেড, টিআরবিটি রিলেটেড প্যাডাগজির বাংলার উপর ক্লাস করেছি এবং আশা করবো তোমরা শিশু কিছু দেখেছো। তাছাড়া ফ্রেন্ড আমরা কিন্তু টিআরবিটির উপর সবগুলো সাবজেক্টের উপর ক্লাস করাচ্ছি, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, প্যাডাগজি সব কিছু। তো আশা করবো যে তোমরা সেসব কিছু দেখছো এবং ইংলিশও করাচ্ছি, ইংলিশ গ্রামারও আমরা করে নিয়েছি, ইংলিশ গ্রামার থেকে ন্যারেশনস, আর্টিকেল প্রিপারেশন করাচ্ছি এখন। তো আশা করবো তোমরা সেসব ক্লাসগুলো দেখছো। তো সেমভাবে আমরা সিলেবাস বেস করে কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে আসছি, তোমরা অবশ্যই আমাদের সেসব ক্লাসগুলো দেখবে। আমরা কিন্তু ফ্রেন্ডস আমাদের সেসব ক্লাসের ভিত্তিতে কিন্তু 100% দিচ্ছি। এখন তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা কতটুকু নিচ্ছ আমাদের ক্লাস থেকে। আমরা তোমাদের সুবিধার জন্য ইভেন পিডিএফও শেয়ার করে থাকি তোমাদের সাথে ফ্রি অফ কস্ট, আমরা ক্লাসের শেষে সেসব পিডিএফও শেয়ার করে থাকি। সো ইভেন তার বিনিময়ে কিন্তু আমরা তোমাদের থেকে কিছুই বলি না যে শেয়ার করতে। তো তোমরা অবশ্যই আমাদের সেসবের জন্য ছোট্ট করে তো লাইক এবং শেয়ার করতে পারো না। সো অবশ্যই তোমরা সেসব কিছু করবে যাতে তোমরা তোমাদের লাইক এবং কমেন্ট আমরা প্রত্যেক সময় বলি যে সেসব কিন্তু আমাদেরকে অনেকটা মোটিভেট করে থাকে যে এরকম ক্লাস নিয়ে আসতে। তোমরা অবশ্যই সেসব কিছু করবে এবং তোমরা সেসব কিছু ফ্রি অফ কস্ট সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। নেক্সট টাইম তোমরা সেসব কিছু দেখে অবশ্যই প্র্যাকটিস করতে পারবে। সো ফ্রেন্ড আমাদের সঠিক উত্তরটি কী হবে? হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল এ সং অফ ইন্ডিয়া? তো সেক্ষেত্রে কোয়েশ্চন নাম্বার 13 সঠিক উত্তরটি হবে যে আমাদের অপশন সি, দ্য রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড ছিলেন সেই বুকটির অথর, দ্য এ সং অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল হিজ হোলিনেস দ্য 14th Dalai Lama? 14th Dalai Lama, অ্যান ইলাস্ট্রেটেড বায়োগ্রাফি টু বি রিলিজ ইন 2020। দ্য 2020-তে রিলিজ করা হয়েছিল সেই বায়োগ্রাফি এবং সেটির নাম কি ছিল টাইটেল? যে হিজ হোলিনেস দ্য 14th Dalai Lama, এবং সেই বইটির অথরকে? তো আমাদের সঠিক উত্তরটি কী হবে কোয়েশ্চন নাম্বার 14-এর? যে সেই বইটির অথরকে এবং সেই বইটির টাইটেল ছিল যে হিজ হোলিনেস দ্য 14th Dalai Lama, এবং যেটি রিলিজ করা হয়েছিল 2020-এ। তো সেক্ষেত্রে আমার সঠিক উত্তরটি কী হবে কোয়েশ্চন নাম্বার 14? তো এখানে সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড অপশন এ, তেনজিং গিচে তেথং। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তেনজিং গিচে তেথং হলো যে সেই বইটির অথর ছিলেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 15, হুইচ ইন্ডিয়ান কোম্পানি হ্যাজ লঞ্চ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড রিইউজেবল ফেস মাস্ক? দের নিচের কোন ইন্ডিয়ান কোম্পানি লঞ্চ করেছে, কি লঞ্চ করেছে? যে প্রথমবারের মতো ওয়ার্ল্ডের ফার্স্ট রিইউজেবল ফেস মাস্ক, যে ফেস মাস্কটি বারে বারে ইউজ করা যাবে। যেহেতু কোভিড-19 চলছে সেক্ষেত্রে কিন্তু মাস্ক খুবই ইম্পর্টেন্ট যে ভাইরাসকে কন্ট্রোল করার জন্য। তো সেই ক্ষেত্রে নিচের কোন কোম্পানি, যে কোন ইন্ডিয়ান কোম্পানি যে রিইউজেবল ফেস মাস্ক অ্যান্ড পিপি কিটস ইন কোলাবোরেশন উইথ দ্য ফেস মাস্ক অ্যান্ড পিপি কিটস তারা লঞ্চ করেছে ফার্স্ট টাইম ইন্ডিয়ার মধ্যে? কার সাথে কোলাবোরেশন করে? কোলাবোরেশন উইথ রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড অ্যান্ড সুইজারল্যান্ড বেস হিকিউ ম্যাটেরিয়ালস এজি। সুইজারল্যান্ড বেস হিকিউ ম্যাটেরিয়ালস এজি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি দ্বারা ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টাইম যে রিইউজেবল ফেস মাস্ক এবং পিপি কিটস তারা লঞ্চ করেছে। তো
তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে, যে ইন্ডিয়ার কোম্পানি রিলায়েন্স কোম্পানি এবং নিচের কোন ইন্ডিয়ান সুইজারল্যান্ড বেস কোম্পানি তার সাথে মিশে তার সাথে কোলাবোরেশন করে যে প্রথমবারের মতো ওয়ার্ল্ড রিউজেবল ফেস মাস্ক এবং পিপিই কিটস সেটি লঞ্চ করেছে। তো সে আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্যান অপশন সি, যে লয়াল টেক্সটাইলস মিলস এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রি মিলে সেটি লঞ্চ করেছে তারা প্রথমবারের মতো ইন্ডিয়ার মধ্যে। তো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা তোমাদের জন্য লাস্ট 15 কোয়েশ্চেন নিয়ে আসলাম। অবশ্যই বলবে যে আমাদের কোয়েশ্চেন লেভেলগুলো কীরকম ছিল, এবং তোমরা যারা সাবস্ক্রাইব করে নেবে। আমরা কিন্তু প্রতিনিয়ত এরকম ক্লাস দিয়ে যাব, তো তোমরা যদি এরকম ক্লাস মিস না করতে অবশ্যই করে নেবে। তো আজকের ক্লাসে তোমাদের মধ্যে থেকে কয়েকজনের কমেন্ট নিয়ে আসা, যারা খুব ভালো ভালো কমেন্ট করেছিলে, মোটিভেট করার মতো কমেন্ট করেছিলে। তোমাদের কমেন্টগুলো রিলি আমাদেরকে মোটিভেট করেছে এরকম ক্লাস নিয়ে আসতে। তো তার মধ্যে প্রথমে ছিল যে লিলি তো আমাদেরকে প্রত্যেক দিন কমেন্ট করে থাকে, এন্ড অফ দ্য ক্লাস প্রত্যেকটা ক্লাসের পিছনে কমেন্ট করে থাকে, অবশ্যই করবে ফ্রেন্ড। তারপরে ছিল যে রিমা শর্মা খুব ভালো ভালো কমেন্ট করেছে, তোমরা অবশ্যই পড়তে পারো, খুব ভালো কমেন্ট করেছে। এবং দ্য থার্ড ওয়ান ইংলিশ উইথ আর্গাস একাডেমি, সেও কমেন্ট করেছে, খুব ভালো কমেন্ট করেছে যে ক্লাসগুলো খুব ভালো লাগছে এবং বেসিকভাবে আমরা করাচ্ছি সব ক্লাসগুলো। থ্যাংক ইউ ডিয়ার, যে আমাদের ক্লাসগুলো তোমাদের পছন্দ হচ্ছে। এবং রাসেল চ্যাটার্জি কমেন্ট করেছে যে স্যার আপনাদের ক্লাসগুলো খুব সুন্দর, খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছেন। থ্যাংক ইউ ডিয়ার, যে আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। তারপরে আছে সর্বাণী শর্মা খুব ভালো কমেন্ট করেছে, লিখেছে যে স্যার ডেলি ক্লাসগুলো করাবেন। ইয়েস ডিয়ার, অবশ্যই করাবো। রাজেশ কর্মকার বলেছে স্যার আপনাদের সাথে সবসময় আছি। থ্যাংক ইউ ডিয়ার, আমাদের সাথে এভাবে থাকার জন্য। প্রিয়ঙ্কা দাস কমেন্ট করেছে যে স্যার অনেক কিছু শিখতে পারলাম আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ ডিয়ার, যে অনেক কিছু শিখতে পেরেছো এবং আমরা তোমাদেরকে অন্তত কিছু দিতে পেরেছি এবং তোমরা শিখতে পেরেছো, সেটা দেখে অনেকটাই খুশি যে তোমরা আমাদের থেকে অনেক কিছু শিখতে পারছো। থ্যাংক ইউ ডিয়ার, যারা লাস্ট অবধি ছিলে। তো তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো, সেখানে আমরা ক্লাসের সকল আপডেট পিডিএফ নোটিফিকেশন সেখানে শেয়ার করে থাকি। তো তোমাদের কোনো প্রকার ডাউট কোয়েরি থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে বলবে। আমাদের জন্য কমেন্ট সেকশন ওপেন থাকে, তোমরা সেখানে অবশ্যই তোমাদের ডাউট কোয়েরি থাকলে আমাদেরকে কমেন্ট করবে। সো ফ্রেন্ড, টিল দেন থ্যাংক ইউ সো মাচ, স্টে সেফ, স্টে হেলদি।